হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাংয়ের আরেকটি মিড রেঞ্জ স্মার্টফোন নিয়ে, হুইচ ইজ গ্যালাক্সি M32। তো গত বছর যখন তাদের গ্যালাক্সি M31 বাংলাদেশে রিলিজ করা হয়েছিল, সেই ফোনটি কিন্তু সেই সময় বেশ পপুলার ছিল সেটার প্রাইস এবং স্পেক্সের জন্য, এবং এখন সেটার সাকসেসর হিসেবে রিলিজ করা হচ্ছে গ্যালাক্সি M32, যেটির প্রাইস অলমোস্ট সিমিলার, অর্থাৎ 22,999, মানে 23,000 টাকা। সো দেখা যাক 23,000 টাকা প্রাইস সেগমেন্টে গ্যালাক্সি M32 কী অফার করছে। আর যেহেতু এই ফোনটি আমি বেশ অনেক দিন ধরে ব্যবহার করছি, সো জানাতে চেষ্টা করবো এই ফোনটি কাদের জন্য ভালো হবে আর কাদের জন্য ভালো হবে না। সো আপনি যদি এই ফোনটি কেনার প্ল্যান করে থাকেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, সেটা অবশ্যই আপনার কাজে লাগবে। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে স্যামসাংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু বাংলাদেশে এখন লঞ্চ করা হয়েছে। সো আপনি স্যামসাংয়ের যে কোনো স্মার্টফোন বা অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চান, সেগুলোর প্রাইস সম্পর্কে যদি আইডিয়া নিতে চান, অবশ্যই তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো শুরুতেই আমরা কথা বলবো এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, এবং প্রথমেই জানিয়ে দিচ্ছি এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না, কারণ এর ডিজাইনটা একদমই ডেটেড। মানে 2021 সালের একটা ফোনের আউটলুক আরও গর্জিয়াস হতে পারতো। এতে সেম ওল্ড টাইপের রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা হাউজিং থাকছে, সামনের ডিসপ্লেতে সেই পুরোনো আমলের নজ, যেটা দেখতে আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এখানে অবশ্যই একটি পাঞ্চল থাকলে এটি দেখতে রিফ্রেশিং হতো। এখনের যে ডিজাইন বা অ্যাস্থেটিক, সেটা সত্যি বলতে আমার কাছে আই প্লিজিং লাগেনি, অ্যাটলিস্ট 23,000 টাকার একটি ফোন হিসেবে। বিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল এতে পলিকার্বনেট বা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এর রিয়ার শেলটি শাইনি এবং গ্লসি, সো এতে আঙুলের ছাপ পড়ে যায়, এবং কেস ছাড়া যদি এই ফোনটি কিছুদিন ব্যবহার করেন, এর রিয়ার শেলে কিন্তু স্ক্র্যাচও পড়ে যাবে দ্রুত। অন্যদিকে এই ফোনের ওয়েট এবং থিকনেসের হিসেবে এই ফোনটিকে মোটামুটি ভারী বলা যায়। এক্সটেরিয়রের ক্ষেত্রে নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, সিঙ্গেল স্পিকার, টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, বাম দিকে ট্রিপল স্লটের সিম ট্রে, ডান দিকে পাওয়ার বটন, যেটি একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে থাকে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে এটি ফাস্ট, বাট একদম ফাস্টেস্ট বলতে যা বোঝায় এটি কিন্তু তেমনটা না। মানে আনলক করার জন্য এটি কিছুটা সময় নেয়, এবং যখন খুব দ্রুত আনলক করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে এটি খুব ভালো রেসপন্স নাও করতে পারে। বাট রিয়েল লাইফ ইউজিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু বিগ ইস্যু ছিল না। স্পিকারের ক্ষেত্রে এতে থাকছে সিঙ্গেল স্পিকার, এতে স্টেরিও স্পিকার থাকছে না, যেটি মোটামুটি লাউড, এবং 80% পর্যন্ত ভলিউম দিলেও এটি ওকে থাকে। বাট যখন একদম হাইয়েস্ট ভলিউমে গান শুনবেন, তখন এতে ডিস্টর্টেড সাউন্ড পাওয়া যায়। আর সাউন্ড কোয়ালিটি এই ফোনের প্রাইস অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো গ্যালাক্সি M32 এর একটি বিগেস্ট ফিচার হচ্ছে এর ডিসপ্লে, এবং এই ফোনের এটি ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট। এটি 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, এর পিক ব্রাইটনেস 800 নিটস, পিপিআই ডেন্সিটি 411, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের স্মুথনেস, এবং ভালো বিষয় হচ্ছে এই প্যানেলের প্রোটেকশনে কিন্তু গরিলা গ্লাস 5 থাকছে। সো এক কথায় যদি বলি, এটি এই বাজেটে স্টানিং একটি প্যানেল। এতে সুপার অ্যামোলেড প্যানেল থাকায় এর কালার ছিল খুবই ভাইব্র্যান্ট, ভিউইং অ্যাঙ্গেল ছিল এক্সেলেন্ট, এবং 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় এর ইউআই বা ট্রানজিশন এবং ব্যবহারের ক্ষেত্রে এটি ছিল সুপার স্মুথ। আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে ব্র্যান্ডগুলো কিন্তু সুপার অ্যামোলেড এবং 90 হার্জ এই বাজেটের ফোনে আসলে একসাথে দিতে চায় না, যেটা খুবই দুঃখজনক। বাট এই ফোনের ক্ষেত্রে কিন্তু সেই রিয়ার কম্বিনেশনটা থাকছে, মানে এতে 90 হার্জ পাচ্ছি, প্লাস অ্যামোলেড প্যানেলও থাকছে। প্লাস পয়েন্ট হিসেবে এতে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে, এবং ডেফিনেটলি এটি একটি রিয়ার কম্বিনেশন, যেটা অন্যান্য ব্র্যান্ডের আসলে ফলো করা উচিত। তবে একটা কথা আগেই বলেছি, ডিসপ্লের একদম ওপরে যে নচ থাকছে, সেটা কিন্তু আমার খুব একটা পছন্দ না। এখানে একটি পাঞ্চল ব্যবহার করা হলে খুবই ভালো হতো। তো এই সুপার অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে বলা যায় সবই ভালো থাকছে, তবে দুটি জিনিস এখানে মিসিং থাকছে। প্রথমটি হচ্ছে এতে ডিসি ডিমিং অপশনটি নেই, মানে আপনি যখন ফোন খুব কম ব্রাইটনেসে ব্যবহার করবেন, তখন এতে ফ্লিকারিংয়ের মতো দেখতে পাওয়া যাবে, যেটা আসলে এই বাজেটের ফোনে খুব একটা থাকে না, বাট আমি এক্সপেক্ট করেছিলাম। এবং আরেকটি বিষয় যেটি মিসিং থাকছে, সেটি হচ্ছে এই ফোনে কিন্তু এইচডিআর ভিডিও সাপোর্ট নেই। তবে আমার যতদূর মনে হচ্ছে এইচডিআর ভিডিও সাপোর্টের জন্য এই প্যানেল কিন্তু গুড টু গো, বাট যতদূর মনে হয় এতে ব্যবহার করা এসওসি মিডিয়াটেক হেলিও G80 এইচডিআর ভিডিও হ্যান্ডেলিংয়ে খুব একটা ক্যাপাবল না। টকিং অ্যাবাউট দ্য এসওসি, G80কে কিন্তু বেসিক্যালি বাজেটে গেমিং প্রসেসর বলা যায়, তবে প্রবলেম হচ্ছে গ্যালাক্সি M32 তো বাজেট ফোন না, সো লজিক্যালি এতে আরও বেটার এবং পাওয়ারফুল এসওসি থাকা উচিত ছিল। তো G80-র সাথে এই ফোনের যে কম্বিনেশন, সেটা হচ্ছে এতে থাকছে 6 GB র্যাম, 128 GB স্টোরেজ, যেটা eMMC 5.1। রিয়েল লাইফ ইউজের কথা যদি বলি, সত্যি বলতে আপনি যদি রেগুলার টাইপের ইউজার হন, মানে ফেসবুক করেন, ইউটিউবে ভিডিও দেখেন, গান শোনেন বা ছবি তোলেন, এসব কাজের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি বেশ ভালো পারফরমেন্স করবে। আপনি হয়তো নোটিশই করবেন না, এতে হেলিও G80 প্রসেসর থাকছে।
তবে যদি ভারী গেম বা খুব বেশি মাল্টিটাস্কিং পাওয়ার ইউজ করেন আমি বলবো এই ফোনটি সেক্ষেত্রে খুব একটা ভালো সাপোর্ট দিতে পারবে না। তবে এতে গেম বা ভারী কাজ একদমই করা যাবে না, ব্যাপারটা সেরকম না। গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেমগুলো এতে লো বা মিডিয়াম সেটিংসে বেশ ভালো মতো প্লে করা যায়, খুব একটা ল্যাগ হইতে পাওয়া যায় না। বাট কম্পিটিশন খেয়াল করে দেখা যায় যে এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ড কিন্তু আরও পাওয়ারফুল এসওসি ব্যবহার করছে। সো যারা একটু পাওয়ার ইউজার তাদের জন্য কিন্তু এই ফোনটি সাজেস্ট করা একদমই ইজি না। তবে একটু আগে বলেছি যারা নর্মালি ফোন ব্যবহার করে থাকেন, খুব একটা হেভি ইউজার না, তারা এতে খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এতে ব্যবহার করা One UI 3.1 পারফরমেন্সের ক্ষেত্রে খুবই অপটিমাইজ ছিল। সো ডে টু ডে ইউজে এই ফোনে খুবই স্টেবল পারফরমেন্স পাবেন। ব্যাটারির ক্ষেত্রে গ্যালাক্সি M32-তে থাকছে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি। সো বুঝতেই পারছেন এতে ইনসেন লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, মানে নর্মাল ইউজে ফোনটিতে 1.5 দিন বা 2 দিন ব্যাকআপ পাওয়া যাবে অনায়াসে। আর আমার এসওটির হিসেবে এতে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, মোটামুটি হেভি ইউজ করেও। আর চার্জার হিসেবে এই ফোনের বক্সে থাকবে একটি 15 ওয়াটের চার্জার। তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাট এতে যেহেতু 6000 mAh ব্যাটারি থাকছে, সো এর বক্সে অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। আর এর সাথে যে 15 ওয়াটের চার্জার থাকছে সেটি দিয়ে এই ফোনটি ফুলি চার্জ করতে সময় লাগে 2.5 ঘন্টার কিছুটা ওপরে। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ফোনের হিটিং ইস্যু নিয়ে জানতে চান, বাট সত্যি বলতে একটা ফোনে যখন হিটিং ইস্যু না থাকে সেক্ষেত্রে কিন্তু হিটিং নিয়ে আসলে আমরা খুব একটা কথা বলি না। এই ফোনের ক্ষেত্রেও আমি কোনো ওভারহিটিং ইস্যু পাইনি, তবে লম্বা সময় ধরে যখন গেম প্লে করবেন তখন এর ব্যাকপার্টে কিছুটা হিট পাবেন অবশ্যই, বাট সেরকম এক্সেসিভ টাইপের কিছু না। আর নর্মালি এই ফোনে সেরকম কোনো হিটিং ইস্যু নেই, কারণ আগে বলেছি এর যে ইউআই মানে One UI 3.1 সেটি ওভারঅল খুবই অপটিমাইজড। এবার গ্যালাক্সি M32 এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ক্যামেরা সেকশনে M32-তে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, মানে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি লাভারদের জন্য এর ফ্রন্টে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ইমেজ কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো ডেলাইটের প্রাইমারি ক্যামেরাটি এক্সেলেন্ট পারফরমেন্স করেছে। এর আগেও আমরা গ্যালাক্সি F22 এর রিভিউতে বলেছিলাম যে স্যামসাং এই বাজেট সেগমেন্টের ফোনেও কিন্তু ইমেজ প্রসেসিং, কালার সায়েন্সের ক্ষেত্রে বেটার করছে। ডেলাইটে তোলা এসব ছবি একদমই ন্যাচারাল টোনের, বাট টু বি অনেস্ট ডিটেল এবং শার্পনেস বা ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে ওইগুলো ছিল অন পয়েন্ট। ইভেন পোর্ট্রেট শটগুলো যদি খেয়াল করেন এর স্কিন টোন, বুকের ট্রানজিশনও আমার কাছে কিন্তু একদমই ন্যাচারাল মনে হয়েছে। ওভারঅল বলবো এর প্রাইমারি ক্যামেরা, হাইলাইট, ব্যালেন্স, এক্সপোজের ক্ষেত্রে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। অন্যদিকে ইনডোর কন্ডিশন, আর্টিফিশিয়াল লাইটেও এর ক্যামেরা বেশ ভালো পারফর্ম করেছে। এ ধরনের লাইটিং কন্ডিশনেও ভালো ডিটেল ধরে রাখে, যা ডেফিনেটলি ভালো বিষয়। তবে একদম লো লাইট সিচুয়েশনে স্বাভাবিকভাবেই এর ক্যামেরা খুব ভালো ডিটেল ক্যাপচার করতে পারেনি, এতে গ্রেইন চোখে পড়ে। বাট ওভারঅল বলবো লো লাইটের ক্ষেত্রে ওই শটগুলো আমার কাছে ইউজেবল মনে হয়েছে। এতে ডেডিকেটেড নাইট মোড থাকছে, বাট আমার কাছে সেটা খুব একটা কাজের মনে হয়নি। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি বাজেট অনুযায়ী বেশ ভালো করেছে, এতে বেশ ওয়াইড ভিউ পাওয়া যায়। শার্পনেস প্রাইমারি ক্যামেরার মতো না ডেফিনেটলি, বাট অল থ্রু ছবিগুলো ছিল হাই প্লেজিং। আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে আসলে বলার কিছু নেই, এতে খুব একটা ভালো ছবি পাইনি। যারা এক্সপেরিমেন্ট করতে চান করতে পারেন, বাট আমার মনে হয় রিয়েল লাইফ ইউজিংয়ের ক্ষেত্রে এই ক্যামেরাটা একদমই নেসেসারি না। সেলফি ক্যামেরার কথা আগেই বলেছিলাম, এতে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে এবং ডেলাইটের ক্যামেরা A+ ছবি ক্যাপচার করেছে। ছবির ডিটেল, শার্পনেস, কালার আমার কাছে একদমই আপ টু দ্য মার্ক মনে হয়েছে। এবার আজকের ভিডিওটি শেষ করা যাক। যারা এতক্ষণ ধরে রিভিউটি দেখেছেন আশা করি তারা গ্যালাক্সি M32 এর ভালো মন্দ দুটি দিকে ধরতে পেরেছেন। আমার কাছে যা মনে হয়েছে তা হলো ডিসপ্লের ক্ষেত্রে M32 ছিল এক্সেলেন্ট, তেমনি ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল ক্যামেরা নিয়েও এই ফোনটি এগিয়ে থাকছে। তবে যে ক্ষেত্রে এই ফোনটি কম্পিটিশন অনেকটা পিছিয়ে থাকবে সেটা হচ্ছে এর হেলিও G80 এসওসি। কম্পিটিটররা যখন এই বাজেটের মধ্যে হেলিও G95 নিয়ে আসছে তখন সত্যি বলতে হেলিও G80 এই বাজেটে আসলে মেনে নেওয়া যায় না। সো ব্যাপারটা একদমই ক্লিয়ার, যারা হেভি ইউজার তারা এই বাজেটে আরও ভালো পারফর্মিং ডিভাইস পাবেন। অন্যদিকে যারা ছিমছাম টাইপের ইউজার, ভালো ডিসপ্লে চান, 2 দিন ব্যাটারি ব্যাকআপ দরকার, বেশ ভালো ক্যামেরা চাচ্ছেন, হেভি পারফরমেন্স খুব একটা প্রয়োজন নেই, তারা গ্যালাক্সি M32কে কনসিডার করতে পারেন। স্পেশালি স্যামসাংয়ের One UI এবং নেক্সট সফটওয়্যার আপডেটের ব্যাপারটা ডেফিনেটলি একটি বড় অ্যাডভান্টেজ। যাই হোক, গ্যালাক্সি M32 নিয়ে ওভারঅল আপনার কি অপিনিয়ন সেটা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।